সবাইকে স্বাগত জানিয়ে আরেকবার শুরু করছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এবং এখানে অনেকগুলো সেকশন আছে, আলাদা আলাদা অংশ আছে, যেমন হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কিংবা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, কিংবা দেখা যাচ্ছে অ্যাসার্টিভের মধ্যে আবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, কিংবা নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ। সো এই ধরনের বিভিন্ন চেঞ্জগুলোর মধ্যে আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে যে 5 ধরনের সেন্টেন্স আমরা পাই, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এগুলা মূলত তার একটা মাত্র বিষয়ের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে অ্যাসার্টিভ। অর্থাৎ আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে যাই, তখন আসলে অ্যাসার্টিভ বলতে যেটা মিন করে সেটা হলো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটোই। ঠিক আছে, সাধারণ যে কোনো বাক্য যখন হ্যাঁ বোধক কিংবা না বোধক হয়, আমরা তখন বলি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, এবং এই দুটোই হচ্ছে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা অংশ। সো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই বা অন্য যে কোনো ধরনের যদি আমরা চেঞ্জ করতে চাই, তখন আমরা সাধারণত সেই চেঞ্জগুলো করতে গেলে আমাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটো সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। সো প্রথমেই এজন্য অ্যাসার্টিভের যে দুইটা পার্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের, একটা পার্ট হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, এই দুটো নিয়ে আমরা এখন আলাপ করব। সো সবাই দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর যে রুলটা আছে, অনলি এবং অ্যালোন, এই মানে অনলির ব্যবহারটা দিয়ে আমাদের প্রথম রুলটা স্টার্ট হচ্ছে। যদি কোনো একটা সেন্টেন্সে অনলি থাকে, মানে অনলি দিয়ে কোনো একটা সেন্টেন্স যদি আমরা পাই, সেটাকে আমরা নেগেটিভ কিভাবে করতে পারি। আরেকটা বিষয় আমাদের সবাইকে মনে রাখতে হবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানেই সেন্টেন্সটা আপনি চেঞ্জ করবেন কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। সুতরাং এই বিষয়টা যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সেই এই অনলিটাকে আমরা চেঞ্জ করে আমরা সাধারণত দুটো ওয়ার্ড বসাই। তবে ক্ষেত্র বিশেষে আরো কিছু চেঞ্জ আসতে পারে, তবে সাধারণত বেশিরভাগ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেখানে নান বাট এবং নাথিং বাট দিলে হয়ে যায়। এবং এটা আমি এখানে মার্ক করে দিয়েছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে অনলি যুক্ত যে সেন্টেন্স সেটাকে নেগেটিভ করতে হলে অনলির পরিবর্তে আমরা নান বাট অথবা নাথিং বাট ব্যবহার করি, এবং এটা ডিপেন্ড করে অনলির পরে কি ব্যক্তিবাচক বা নাকি বস্তুবাচক নাউন এসছে সেটার উপরে। অনলির পরে যদি ব্যক্তিবাচক ওয়ার্ড আসে বা কোনো একটা নাউন আসে, তখন আমরা নান বাটের পরে আহ, সাধারণত মানে আমরা নান বাট দিয়ে তখন আমরা ব্যবহার করি অনলির পরিবর্তে। আর যদি অনলির পরে কোনো বস্তুবাচক নাউন আসে, এটা আবার প্রোনাউনও হতে পারে, যেমন অনেক সময় অনলি হি হতে পারে, অনলি ইউ হতে পারে। সো এক কথায় অনলির পরে যদি ব্যক্তিবাচক থাকে, তারপরে আমরা নান বাট দিয়ে করতে পারি। আর অনলির পরে যদি বস্তুবাচক কোনো শব্দ থাকে, সেটা নাউন বা প্রোনাউন যেটাই হোক না কেন, সেক্ষেত্রে আমরা নাথিং বাট দিয়ে ব্যবহার করব। এবং আমরা উদাহরণে সেটাই দেখতে পাচ্ছি। প্রথম উদাহরণ হচ্ছে আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই আল্লাহ শব্দের পরে এই যে অ্যালোন শব্দটা ব্যবহার করা হয়েছে, এটাও কিন্তু আসলে অনলি এর একই অর্থ দিচ্ছে। তো এই একই অর্থটা আমরা অ্যালোনেও পেতে পারি, অনলিতেও পেতে পারি, যেটাই থাকুক না কেন। যেহেতু বস্তুবাচকের ক্ষেত্রে আমরা জানি নাথিং বাট, আর যে কোনো ব্যক্তি বা সত্তা বোঝালে তখন আমরা নাম্বার দিয়ে করি, তাই এখানে অ্যান্সারটা নাম্বার দিয়ে করা হয়েছে। আচ্ছা, তারপরটা, এরপরে বিষয় হচ্ছে আমরা অনলি পরে বস্তুবাচক একটা উদাহরণ পেলাম, আই গেভ হিম অনলি আ বুক। এখানে একটা বস্তুবাচক নাউন আছে আ বুক, এটাতে আমরা অনলির পরিবর্তে নাথিং বাট ব্যবহার করলাম। তো যদি আপনাদের যদি পরীক্ষায় যদি এই ধরনের সেন্টেন্স যদি দেওয়া থাকে, তখন আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো এটা চাইলে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তার আগে আমি বাকি দুটো একটু বলে দেই। অনলি পরে যদি কোনো স্থানবাচক শব্দ আসে, যেমন ডিয়ার ইজ ফাউন্ড, একটি হরিণ পাওয়া যায় অনলি ইন দা জু, হ্যাঁ, শুধুমাত্র চিড়িয়াখানায়, তাহলে এখানে যদি বলা হয় অনলি ইন দা জু, এই অনলির পরে এটা ব্যক্তিও না বস্তুও না, এটা হচ্ছে একটা স্থান। আপনারা বলতে পারেন এটা তো আসলে স্থান, এটাও তো বস্তুর মধ্যে পড়ে, কিন্তু না, আলাদা করে যদি স্থান বুঝাই, তখন ওখানে নাথিং বাট না দিয়ে সাধারণত নো ওয়ের বাট দেওয়া হয়। অর্থাৎ ডিয়ার ইজ ফাউন্ড নো ওয়ের বাট ইন দ্য জু। আর আরেকটা সর্বশেষ অনলির ফাংশন হচ্ছে, যদি অনলির পরে সংখ্যাবাচক কোন একটা শব্দ চলে আসে, যেমন এই যে হি ইজ অনলি 9, এর মানে হচ্ছে তার বয়স মাত্র 9, অথবা তার কাছে মাত্র 9টা কলম আছে। তো যদি এই ধরনের ক্ষেত্রে হয়, তখন আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে আমরা সাধারণত
নট মোর দেন অথবা নট লেস দেন এই ফ্রেজটা আমরা ব্যবহার করতে পারি। যেমন হি ইজ অনলি 9, এটাকে আমরা বলতে পারি হি ইজ নট মোর দেন 9, অর্থাৎ তার বয়স 9 বছরের চেয়ে বেশি নয়। ইট মিনস দ্যাট সে 9 বছর, 9 বছরের বেশি নয় বলতে বোঝাচ্ছে 9 বছর বা তার কাছাকাছি কোনো একটা সংখ্যা। সো এই জন্য সাধারণত আমরা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করি। আর একটা প্রশ্ন এখানে এসছে, সেটা হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে। সাধারণত চাইল্ড এটাও যেহেতু ব্যক্তির সাথে রিলেটেড, সো এখানে আমরা নান বার্ড ব্যবহার করতে পারি। যদিও চাইল্ডের পরিবর্তে আমরা অনেক সময় কিন্তু এই ধরনের শিশু বা ছোট বিশেষ করে বাচ্চা বা শিশুদের ক্ষেত্রে অনেক সময় ইটের ব্যবহার করার একটা সুযোগ থাকে। তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে এটাকে বস্তুর মতো করে ব্যবহার করবো কিনা, না, যেহেতু প্রাণবাচক মানে আহ, মোটামুটি এটাও যেহেতু মানে প্রাণ আছে বা একটা ব্যক্তির মতো করে এটাকে প্রেজেন্ট করা যায়, সো এটা বস্তু বলাটা আই হোপ এটা ঠিক হবে না, এক্ষেত্রে আমরা নাম্বার দিয়ে ব্যবহার করতে পারি। ঠিক আছে। আর তারপরটা হলো মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, যেগুলো বাধ্যতামূলক অর্থ প্রকাশ করে সেগুলোর ফাংশন। তাহলে অনলি ব্যবহার আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। মাস্টের ক্ষেত্রে কি হয়, তো এখানেও সেম কেস, একটা মুখস্থ আমরা নিয়ম মনে রাখতে পারি। মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো সাধারণত বর্তমান কালের সাথে সম্পৃক্ত, তাই এগুলো পরে আমরা ক্যানট বাট বা ক্যানট হেল্প ব্যবহার করি। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্যানট, ক্যানট বাট যখন থাকে তখন কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। হ্যাঁ, আর ক্যানট হেল্প যখন থাকে তখন তারপরে ভার্বটা আইএনজি যুক্ত হয়। সো এটা খুব ইম্পর্টেন্ট, এটা গ্রামাটিক্যালিও কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষায় কখনো যদি আপনারা দেখেন যে ক্যানট বাটের পরে কোনো একটা ভার্ব দেওয়া হয়েছে, তখন চারটা অপশন যদি দেওয়া থাকে বা শূন্যস্থান যদি দেওয়া থাকে, তখন সেখানে ক্যানট বাটের পরে এমন একটা ভার্ব সিলেক্ট করতে হবে যে ভার্বটা হবে বেস ফর্ম। আর যদি ক্যানট হেল্প থাকে, তো ক্যানট হেল্পের পরে কিন্তু ভার্বের আবার আইএনজি দিতে হয়, ওখানে বেস ফর্ম দিলে ভুল হবে, ওটা আইএনজি যুক্ত করতে হবে। সো মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু তিনটে ওয়ার্ডের ক্ষেত্রেই সেম ভাবে করতে হবে। আর যদি এগুলো অতীতকালে হয়, আমরা জানি হ্যাভ টু হ্যাজ টুর অতীতকাল হচ্ছে হ্যাড টু। তো যদি এই হ্যাড টুটা যদি এখানে যদি বসে, তখন কিন্তু আমরা ক্যানট বাট এবং ক্যানট হেল্প দিয়ে আমরা অ্যান্সার করব না, কারণ এটা যেহেতু টেন্স পাল্টে গেছে, তাই এটার অতীতকালের ফর্ম ব্যবহার করতে হবে। যেমন ক্যানট বাটের জায়গায় আমরা ব্যবহার করতে পারি কুড নট বাট, আর ক্যানট হেল্পের জায়গায় আমরা ব্যবহার করতে পারি কুড নট হেল্প। ঠিক আছে। তাহলে এভাবে আমাদেরকে হ্যাড টুর ক্ষেত্রে আনসার করতে হবে। যেমন আই হ্যাড টু লাভ, এখানে সঠিক উত্তর দাঁড়াচ্ছে আই কুড নট বাট লাভ। ঠিক আছে। এখন যে দুইটা আমি আপনাদেরকে নিয়ম শিখাইলাম, এই দুইটা নিয়মের উপরে এবার আমি আপনাদের কয়েকটা প্র্যাকটিস কোশ্চেন দিচ্ছি, দেখি আপনারা সেগুলো একটু ট্রাই করার চেষ্টা করেন। যেমন কেউ যদি বলে আই বট অনলি এ স্মল বুক, আরেকটা হচ্ছে হি মাস্ট মেক এ ডিসিশন। এই দুইটা আবার দেখি আপনারা একটু করে আমাকে দেখান তো। এই দুইটা বাক্যকে আপনারা নেগেটিভ করে শুধু উত্তরটা আপনারা মেসেজে লিখলে হবে। একটু দেখি, সময় হচ্ছে 30 সেকেন্ড। 10 সেকেন্ডে আপনারা লিখে ফেলতে পারবেন যদি নিয়ম অ্যাপ্লাই করেন। ওকে, তাহলে একটা আনসার পেয়ে গেছি। আহ আর বাকি আনসারটা একটু চাই, আপনারা ট্রাই করেন। আচ্ছা, ইকরাম এবং সাজ্জাদ দুজনকেই থ্যাঙ্কস, আপনারা ট্রাই করছেন। আচ্ছা, আচ্ছা, প্রথমে আই বট নাথিং বাট এ স্মল বুক। আচ্ছা, এইটা ঠিক আছে। আই বট
নাথিং বাট, আপনারা এখানে বস্তুবাচক ওয়ার্ড পেয়েছেন তাই অনলির পরিবর্তে নাথিং বাট দিয়েছেন, এটা ঠিক আছে। তারপরেটা সাজ্জাদ লিখেছেন হি হ্যাভ টু মেক এ ডিসিশন। আচ্ছা, আমার সেন্টেন্স ছিল মাস্ট, তো মাস্ট বলেন, হ্যাভ টু বলেন, হ্যাজ টু বলেন, এই সবগুলোর ক্ষেত্রেই পরিবর্তন করতে হবে একটা নিয়মে। সেই নিয়মটা হচ্ছে কি, আচ্ছা আপনারা পরে আবার কারেকশন করেছেন না? ওকে। আচ্ছা, হি কান্ট বাট মেক এ ডিসিশন, হি কান্ট হেল্প মেকিং এ ডিসিশন, দুইটা অপশন দিয়েছেন। ইকরাম লিখেছেন হি ক্যানট বাট মেক এ ডিসিশন। ওকে, দুজনের আনসারটাই সঠিক হয়েছে, থ্যাংক ইউ। তার মানে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো সোজা কথায় আপনারা মনে রাখবেন এটাই, এই যেটা এখন লিখেছেন এটা যদি মনে রাখতে পারেন তাহলে আশা করি পরীক্ষায় আপনাদের আনসারটা পারফেক্টলি ইনশাল্লাহ হবে। এই ধরনের প্রশ্ন যদি আসে আপনারা অবশ্যই পারবেন আই বিলিভ। তাইলে এক কথায় মনে রাখবেন, নান বাট আর নাথিং বাটের কথাটা, আর ওইদিকে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু ক্ষেত্রে মনে রাখবেন ক্যানট বাট এবং ক্যানট হেল্প, এই দুটো অপশন আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে আরেকটা নতুন আমরা নিয়মে যাই, 3 নম্বর নিয়ম। যদি কোনো সেন্টেন্স এভরি দ্বারা যুক্ত থাকে, যেমন এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, উদাহরণে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক মানুষ সুখী হতে চায়। অথবা আমি যদি বলি, হ্যাঁ, এভরি ম্যান ইজ হ্যাপি, তাহলে আমি সেখানে যদি এই এভরির জন্য নেগেটিভ একটা সেন্টেন্স তৈরি করতে যাই, তখন আমাকে এখানে কমন একটা স্ট্রাকচার ইউজ করতে হবে, সেটা হচ্ছে দেয়ার ইজ নো বাট। আপনারা এটা মুখস্থ করে রাখতে পারেন, দেয়ার ইজ নো বাট, অথবা চাইলে এটাকে দেয়ার ইজ নো হু দিয়েও প্রকাশ করা যায়। তো দেয়ার ইজ নো বাটটা, এটা খুবই কমন, আপনারা দেখবেন সেন্টেন্সটা দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস টু বি হ্যাপি। এখানে যেটা করা লাগে সেটা হচ্ছে প্রথমে দেয়ার ইজ নোটা চলে আসবে, এরপরে এভরি পরে, মানে কার জায়গায় আসবে, যেটা এভরি, আমি এখানে তাহলে মার্ক করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যেটা এভরি সেই এভরির জায়গায় আসবে দেয়ার ইজ নো। ঠিক আছে, এই যে আমি মার্ক করে দিচ্ছি, এভরির জায়গাতে দেয়ার ইজ নো, এরপরে ম্যান, মানে যে নাউনটা, এভরি পরে যে নাউনটা ছিল সেই নাউনটা চলে আসবে এবং নাউনের পর পরেই এই বারটা বসে যাবে। ঠিক আছে, তাহলে এখন আপনারা আমাকে বলেন দেখি, এভরি ফ্লাওয়ার ইজ বিউটিফুল, এটা দেখি অনুবাদ করেন তো, চেঞ্জ করেন তো সবাই, এভরি ফ্লাওয়ার ইজ বিউটিফুল।
আচ্ছা, এর মধ্যে একটা প্রশ্ন আসছে, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, বাট হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইজ দ্য প্রফিট অফ আল্লাহ। আম, আচ্ছা, এই বাক্যটা কি গ্রামাটিক্যালি সঠিক কিনা? এটা ঠিক আছে? এটাতে কি কোনো অসুবিধা মনে হচ্ছে আপনার? সেন্টেন্সটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে আপনি সেন্টেন্সটাকে তো আরেকটু সোজা, মানে আরেকটু প্রপারলি যদি এটাকে যদি সাজাতে চান, তাহলে এভাবে লিখতে পারেন, দের ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ অ্যান্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আসলে সাধারণত আপনি যদি কালামাকে যদি ধরেন, তাহলে সেটা অনুযায়ী লিখলে এখানে আসলে বাট না লিখে আমরা অ্যান্ড লিখি। আর আহ, এখানে আল্লাহ শব্দটা একই সেন্টেন্সে দুইবার ব্যবহার না করে আমরা লিখতে পারি অ্যান্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ হিজ প্রফেট। আমরা চাইলে মানে একই নাউনটাকে দুইবার ইউজ না করে আমরা একবার ইউজ করে এটা ইউজ করতে পারি আর কি। আচ্ছা, তাইলে আমরা চলে যাই আপনাদের অ্যান্সার গুলো। আপনারা আনসার দিয়েছেন, আচ্ছা, দেয়ার ইজ নো ফ্লাওয়ার বাট ইজ বিউটিফুল, দেয়ার ইজ নো ফ্লাওয়ার বাট বিউটিফুল। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সাধারণত দেয়ার ইজ নো ফ্লাওয়ার বাট ইজ বিউটিফুল এটা শুনতে হয়তো একটু অড শোনাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আমরা সেকেন্ড সেন্টেন্সটা মানে সেকেন্ড উপায়ে আমরা এটা নেগেটিভ করাটা আমাদের জন্য বেটার। মানে এটা একটু, কিছু সেন্টেন্স হচ্ছে গ্রামাটিক্যালি বা রুলস অনুযায়ী আমরা চিন্তা করলেও দেখা যাচ্ছে সেটা প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করলে সুন্দর হয়, বা নেটিভরা কিভাবে বাক্যগুলো ব্যবহার করে, এই ব্যাপারটা বোঝাটা একটু জরুরি। সো এই জন্য দেয়ার ইজ নো ফ্লাওয়ার বাট ইজ বিউটিফুল এই সেন্টেন্সটার ক্ষেত্রে আপনার সেকেন্ড স্ট্রাকচারটা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্সটাতে বাটের জায়গায় হু দেওয়া হয়, এবং এরপর যে সেন্টেন্স, যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে নেগেটিভ করা হয়। সো এই জন্য এখানে আমরা এভাবে করতে পারি, দেয়ার ইজ নো ফ্লাওয়ার উইচ। সেক্ষেত্রে আমরা, যেহেতু এটা ফ্লাওয়ারটা ব্যক্তি নয়, সুতরাং ওখানে হু দিতে পারি না, ওখানে আমরা দিতে পারি উইচ। তাহলে দেয়ার ইজ নো ফ্লাওয়ার উইচ ইজ নট বিউটিফুল, মানে এমন কোনো ফুল নেই যেটা সুন্দর নয়। তার মানে প্রত্যেকটা ফুলই সুন্দর। তো আপনি চাইলে এটা লিখতে পারেন, দেয়ার ইজ নো ফ্লাওয়ার উইচ ইজ নট বিউটিফুল। এই ওয়েতে আপনারা এটা করতে পারেন। আচ্ছা, তারপরটা আমরা একটু দেখি অ্যাজ সুন এস এর ফাংশনটা। সেটা হচ্ছে অ্যাজ সুন এস এবং নো সুনার পার্থক্যটা কি। সম্ভবত এটা আমি কোন একটা ক্লাসে আপনাদেরকে একবার বলেছিলাম। আপনাদের যদি মনে না থাকে আপনারা এটা মনে রাখার চেষ্টা করেন, আমি পুনরায় এটা মনে করিয়ে দিচ্ছি। যদি কোনো একটা সেন্টেন্সে অ্যাজ সুন এস থাকে, সাধারণত তখন এটা অর্থ দাঁড়ায় যে একটা কাজ হতে না হতে আরেকটা কাজ হওয়া। যেমন অ্যাজ সুন এস হি কেম, মানে যেই মাত্র সে এসেছে, ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি শুরু হলো, কেমন। অথবা অ্যাজ সুন এজ হি কেম, সে আসতে না আসতেই হি স্টার্টেড টকিং টু মি, সে আমার সাথে কথা বলা শুরু করে দিল। তো এই ধরনের একটা কাজ হতে না হতে আরেকটা কাজ হওয়া, এটাকেই আমরা অ্যাজ সুন এজ দিয়ে প্রকাশ করি। তো মনে রাখবেন, পরীক্ষায় এই অ্যাজ সুন এজটা খুবই কমন একটা স্ট্রাকচার, এটা বিভিন্ন ক্ষেত্রে আসে। এটা রাইট ফ্রম ভার্বসে আসতে পারে বা অন্যান্য বিভিন্ন আইটেমের এটা প্রশ্নের মধ্যে এটা দেখা যায়। সো এই অ্যাজ সুন এজ এবং নো সুনারের মধ্যে অর্থের দিক থেকে আসলে খুব একটা মানে বেশি একটা পার্থক্য নাই। শুধু পার্থক্য হচ্ছে নো সোনারের ক্ষেত্রে প্রথম ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, আর অ্যাজ সুন এস এর ক্ষেত্রে দুটো ক্লজই পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। সো এখানে আমরা একটু সেন্টেন্স গুলো দেখবো। অ্যাজ সুন এস দ্য থিফ স দ্য পুলিশ, যে মাত্র চোর পুলিশকে দেখলো, হি র্যান আওয়ে, সে দৌড়ে চলে গেল বা পালিয়ে গেল। তো এখানে মূলত হচ্ছে এই অ্যাজ সুন এসটাকে চেঞ্জ করে কি করা হলো, নো সোনার হ্যাড। তার মানে এই হ্যাডটা কেন আসলো তাহলে, এটা পাস্ট পারফেক্টের কারণে এসছে। কারণ নো সোনারের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি প্রথম ক্লজ, এবং পরেরটা ইনডিফিনিট। তো নো সোনার হ্যাড যেহেতু চলে এসছে, তাহলে পরে সাবজেক্টের পরে আর হ্যাডের দরকার নাই, যেহেতু এটা একবার ইউজ করা হয়েছে। সো হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। দ্য থিফ সাবজেক্টের পরে মূল ভার্ব যেটা সি, সেটা পাস্ট পার্টিসিপল সিন। তাহলে নো সোনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, নো সোনার পরে সাধারণত পরের ক্লজটা দেন দিয়ে শুরু করতে হয়। যেহেতু এখানে দুইটা ক্লজের মধ্যে কম্পেয়ার করা হয়, তাই একটা ক্লজ পাস্ট পারফেক্ট হওয়ার পর সেকেন্ড ক্লজ যেটা দেন দিয়ে শুরু হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। এটা হলো টেন্সের ফাংশন। আর এর বাইরে আপনারা এই দুটো স্ট্রাকচার মনে রাখবেন মূলত ওই অর্থের দিক থেকে, অর্থাৎ একটা কাজ হতে না হতে আরেকটা কাজ হওয়া। এরপর আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ এর ফাংশন। কোন একটা সেন্টেন্স অলওয়েজ থাকলে আমরা কিভাবে নেগেটিভ করব, এটা একদম সহজ।
অলওয়েজ থাকলে নেভার দিয়ে আমরা নেগেটিভ করি। তারপরে আমরা দেখতে পাচ্ছি বোথ এবং এন্ড এর ফাংশন। যদি কোনো সেন্টেন্সে বোথ এন্ড থাকে, আপনারা জানেন সেন্টেন্সটা সাধারণত হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হয়ে থাকে। আর এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভে প্রকাশ করলে এটা নট অনলি বাট অলসো হয়ে যাবে, অর্থাৎ বোথের জায়গায় নট অনলি আর এন্ড এর জায়গায় বাট অলসো ব্যবহার করা হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এর ব্যবহার, অর্থাৎ দুটি এন্টিটির সাথে যখন তুলনা করা হয় তখন আমরা এস ব্যবহার করি। যেমন উদাহরণটা একটু দেখি আমরা, সীমা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রিমা। সীমা রিমার মতোই সুন্দরী। এখানে দুটি এন্টিটির মধ্যে তুলনা চলছে, একটা হচ্ছে সীমা, আরেকটা এন্টিটির নাম হচ্ছে রিমা। তো এরকম যে কোনো দুটি এন্টিটি বা দুটি নাউনের মধ্যে তুলনা করার জন্য আমরা এস ব্যবহার করি। অনেক সময় আমরা নেগেটিভে ব্যবহার করতে গেলে তখন আমরা সো এস ব্যবহার করি। সো এই স্ট্রাকচার গুলা এস কিংবা সো এস যেটাই হোক না কেন, এগুলো মূলত দুটি এন্টিটির সাথে তুলনা করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর এখানে এই ধরনের সেন্টেন্স গুলোর ক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় এটা মাথায় রাখবো যে বাক্যটাতে জাস্ট অক্সিলারির সাথে নট যুক্ত করে আমরা যদি মোর অথবা লেস বসিয়ে দেই, তাইলেই সাধারণত এটা কি হয়ে যায়, মানে ইকুয়াল অর্থটা চলে আসে। তবে প্র্যাকটিক্যালি আমরা সাধারণত লেস দেন দিয়ে আমরা এটা বেশিরভাগ সময় করি। যেমন সীমা ইজ নট লেস বিউটিফুল দেন রিমা, তার মানে সীমা রিমার চেয়ে কম সুন্দর নয়। এই কম সুন্দর নয় বলা মানে তার মানে সমান সুন্দর, এই ধরনের অর্থটা প্রকাশ করে। ঠিক আছে? তো অনেক সময় এরকম আমরা নট লেস দেন, নট মোর দেন, এভাবে আমরা প্রকাশ করতে পারি। আর এখানে এই যে অ্যাডজেক্টিভের ব্যবহারটা করা হয়েছে, সেখানে আপনার নট লেস দেন দিয়ে করলে অর্থটা খুব প্রাসঙ্গিক মনে হয়, তাই আমরা এটা আসলে নট লেস দেন দিয়ে করলাম। এরপরে আছে টু টু এর ফাংশন। এটা মনে হয় আপনারা অনেক পরিচিত, এই স্ট্রাকচারটা ক্লাস 7, 8, 9 থেকে আমরা পড়ে আসছি। যেমন মনে আছে নিশ্চয়ই, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, এই ধরনের একটা উদাহরণ আমরা ছোটবেলায় পড়েছি। সো এই উদাহরণটাই এখানে প্রয়োগ করবেন। রাকিব ইজ টু উইক টু ওয়াক, রাকিব এতই দুর্বল যে হাঁটতে পারে না। অথবা দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়াক, লোকটি এতই বৃদ্ধ যে হাঁটতে পারে না। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা যখন নেগেটিভ করি তখন সাধারণত আমরা কি করি, আমরা সো দ্যাট এর ব্যবহার করি, তাই না? এই স্ট্রাকচারটা একটু আবার আমরা একটু দেখে নেই এখানে। এই যে রাকিব ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, অর্থাৎ পরের পেজের শুরুতেই দেখা যাচ্ছে যে ওই টু উইকটা হয়ে গেল সো উইক, আর পরে যেটা টু ওয়াক আছে সেটা হয়ে গেল দ্যাট হি ক্যানট ওয়াক। অর্থাৎ প্রথম টু এর জায়গায় হবে সো, দ্বিতীয় টু এর জায়গায় হবে দ্যাট, এবং দ্যাট এর পরে এখানে আবার আগে ছিল শুধু টু এর পরে ওয়াক, আর আমি যখন দ্যাট ব্যবহার করব দ্যাট এর পরে একটা সাবজেক্ট এবং ক্যানট কুড নট এগুলো চলে আসবে। যদি অতীতকাল হয় কুড নট, বর্তমান কাল হলে ক্যানট, তারপরে আমরা ভার্বটা বসাবো। তাহলে রাকিব ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এভাবে আমাদেরকে আনসার করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ভেরি এবং ভেরি মাচের ফাংশন। তো সেখানে ভেরি মাচের ফাংশনের মধ্যে আমরা কি কি পাচ্ছি একটু দেখা যাক। এখানে মূলত যখন বলবে হি ইজ এ ভেরি রিচ ম্যান, সে খুব একজন ধনী ব্যক্তি, এর মানে কি? যখন আমরা খুব বলি তার মানে সে কোনো একটা কিছু মোটেই নয় এরকম কিছু। আমি যদি বলি সে খুব দ্রুতগামী একজন অ্যাথলেট, তার মানে সে এমন একজন অ্যাথলেট যার আহ গতি কোনোভাবেই কম নয়, মানে কোনোভাবেই সে স্লো নয়। তাহলে অনেক রিচ বলা মানে হলো তার মানে সে কোনোভাবেই কি নয়, সে আহ দরিদ্র নয়। ঠিক আছে? তো এই কারণে কোনোভাবেই নয় বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করি একটা ফ্রেজ অ্যাট অল। হ্যাঁ, আমরা নট সহ একসাথে ইউজ করলে নট অ্যাট অল বলি, আর আলাদা ব্যবহার করলে আমরা অ্যাট অল, এটা সাধারণত আমরা শেষে বসিয়ে দেই। সো হি ইজ নট আ পুয়ার ম্যান অ্যাট অল, ইট মিনস সে কোনোভাবেই মানে একটুও সে কি নয়, দরিদ্র নয়। তো এইভাবে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তারপরে যেমন ইট ইজ এ ভেরি হার্ড জব, এখানে একটা অ্যাফার্মেটিভ লেখা আছে। সো দেখি আপনারা ট্রাই করেন, এই অ্যাফার্মেটিভের নেগেটিভ কি হতে পারে, কমেন্টে আমাকে জানান।
ওকে, আমরা অ্যান্সার পেয়েছি। একটা হচ্ছে ইটস নট অ্যান ইজি জব অ্যাট অল, আরেকটা হলো ইট ইজ নট আ ভেরি হার্ড জব। দুইবার আর্টিকেল এ ইউজ করা হলো, এ ভেরি এ হার্ড, এটা প্রয়োজন নেই। আচ্ছা, এটার সঠিক উত্তর আসলে দাঁড়াচ্ছে, আপনার নিয়ম অনুযায়ী একটু আগাই। যেমন আমি বলেছিলাম, যখন ভেরিটা থাকবে তখন আমরা তার জন্যে পরের সেন্টেন্সে গেলে ওই ভেরিটা আমরা আর রাখবো না, আমরা বিপরীত একটা শব্দ ব্যবহার করব। যেমন রিচ এর বিপরীত হচ্ছে পুয়ার। তাহলে প্রথমে হচ্ছে বাক্যটাকে আগে নেগেটিভ করব, যেমন ইট ইজ, এটা হয়ে যাবে ইট ইজ নট। এরপরে আর্টিকেল হিসেবে এটা থাকবে, তাহলে ইট ইজ নট আ। আমি যদি লিখে দেই তাহলে এটা দাঁড়াচ্ছে এভাবে, ইট ইজ নট আ। ভেরিটার থাকবে না, হার্ডের বিপরীত শব্দ চলে আসবে। তাহলে হ্যাঁ, ইজি। এখন যেহেতু বিপরীত শব্দটা ইজি, তাহলে এখানে আর্টিকেল প্রথমেই হচ্ছে যেহেতু ভাওয়েল সাউন্ড, তাহলে এখানে আর্টিকেলটা এ না দিয়ে এন দিব। তাহলে ইট ইজ নট অ্যান ইজি, এরপরে জব, আর সর্বশেষ গিয়ে আমি লিখবো অল। তার মানে ইট ইজ নট অ্যান ইজি জব অ্যাট অল, এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, ইট ইজ নট অ্যান ইজি জব অ্যাট অল। সো সাজ্জাদেরটা কারেক্ট হয়েছে, থ্যাংক ইউ। ইকরাম, থ্যাংক ইউ, আপনিও চেষ্টা করেছেন। এখন আমরা পরের রুলটাতে একটু চলে যাই, কেমন? আচ্ছা, পরের রুলটা হচ্ছে মেনি থাকলে কি হয়। একদম মানে সহজ কথা, জাস্ট নট এ ফিউ, এটা মুখস্থ রাখলে হবে। ঠিক আছে, তো দেখা যাক তাহলে আমরা মেনি থাকলে এখানে কয়েকটা ওয়ার্ড আপনারা মুখস্থ রাখতে পারেন। যেমন মেনি থাকলে নট এ ফিউ হয়, যেমন দেয়ার আর মেনি বুকস হিয়ার, এখানে অনেক বই আছে। তো অনেক বলা মানে হলো কম নয়, মানে অল্প নয়, দেয়ার আর নট আ ফিউ বুকস হিয়ার। তারপরে আমরা দেখতে পাচ্ছি আফিউ, এখানে আফিউ থাকলে কি হবে সেটা একটু আমরা দেখে নিচ্ছি। আফিউ থাকলে হবে নট মেনি। হ্যাঁ, তার মানে ওই আগেরটার মতোই, মেনি থাকলে যদি হয় নট আফিউ, তাহলে যদি কোনো সেন্টেন্সে আফিউ থাকে তাহলে ওইটার পরিবর্তে আমরা দিব নট মেনি। একইভাবে মাছের পরিবর্তে কোনো সেন্টেন্সে যদি মাছ থাকে, ওটাকে নেগেটিভ করার জন্য আমরা বলতে পারি নট আ লিটল। আর যদি আ লিটল থাকে ওইটাকে আমরা করে দিব নট মাচ। তারপরে সামটাইমস যদি থাকে, সামটাইমস মানে আমরা জানি মাঝে মাঝে। ঠিক আছে, তো মাঝে মাঝে থাকলে এই মাঝে মাঝে কথাটার বিপরীত দাঁড়াচ্ছে আসলে কি, সব সময়। তাহলে হি সামটাইমস স্মোকস মানে সে মাঝে মাঝে ধূমপান করে, তার মানে সে সব সময় ধূমপান করে না। তাহলে সব সময় না করা মানে হলো মাঝে মাঝে করা, সো হি ডাজ নট অলওয়েজ স্মোক। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এখানে কি কি আছে, যেমন ম্যান ইজ মোর্টাল, এখানে সেন্টেন্সটা নেগেটিভ করতে গেলে এই ধরনের সেন্টেন্স গুলো আবার পরীক্ষায় যদি আসে আপনাদের জন্য একদম সহজ, কারণ হলো এখানে শুধুমাত্র বাক্যটাকে নেগেটিভ করে এরপরে যে কোনো একটা অ্যাডজেক্টিভ যেটা দেওয়া থাকে সেটাকে আমরা সাধারণত বিপরীত করে দেই, মানে অপোজিট করে দেই। যেমন ম্যান ইজ, এটা ম্যান ইজ নট হয়ে গেল, মোর্টালের জায়গায় ইমোর্টাল। আমি যদি বলি লোকটা সৎ, দ্য ম্যান ইজ অনেস্ট, এটাকে আমরা বলতে পারি দ্য ম্যান ইজ নট ডিসঅনেস্ট। আমি যদি বলি লোকটা স্মার্ট, দ্য ম্যান ইজ স্মার্ট, তো আমি বলতে পারি দ্য ম্যান ইজ নট ডাম অথবা দ্য ম্যান ইজ নট ডাল। হ্যাঁ, তার মানে লোকটা ডাল নয় মানে হলো সে স্মার্ট। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা বিপরীত শব্দ বসিয়ে যে কোনো সেন্টেন্সকে আমরা সহজে আমরা নেগেটিভ করতে পারি, এটা আমরা মনে রাখবো। এবার আমরা চলে যাচ্ছি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। হ্যাঁ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ বলতে বোঝাচ্ছে যে কোনো অ্যাফার্মেটিভ বাক্য বা নেগেটিভ বাক্যকে ইন্টারোগেটিভে রূপান্তর করা। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, অ্যাফার্মেটিভ প্রথম বাক্যটা হচ্ছে শি ইজ আ বিউটিফুল গার্ল। এটা আমরা কিভাবে করব? তো এখানে একটা ছোট্ট বিষয় সবাই মনে রাখবেন, কোন একটা বাক্যকে আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাইলে ওই বাক্যটা আগে দেখবো হাবোধক নাকি নাবোধক দেওয়া আছে। যদি হাবোধক থাকে মনে রাখবেন, তখন এটা ইন্টারোগেটিভ করার সময় এটার, আমরা জানি যে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে আমরা সাবজেক্টের আগে অক্সিলারিটাকে নিয়ে আসি। যেমন শি ইজ আ বিউটিফুল গার্ল, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। হ্যাঁ, অক্সিলারি এই ইজটাকে আমরা সাবজেক্টের শুরুতে নিয়ে আসবো, ইজ শি আ বিউটিফুল গার্ল, মানে নর্মালি এভাবে এটা দাঁড়াচ্ছে। তো এখানে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই, প্রথম কাজ হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারিটা নিয়ে আসবো। এবং সেকেন্ড কাজ হচ্ছে যেই সেন্টেন্সটাকে চেঞ্জ করতে যাচ্ছি সেটা কি হাবোধক না নাবোধক আছে, এটা আমরা দেখবো। যদি বাক্যটা হাবোধক থাকে তখন ইন্টারোগেটিভ করার সময় আমরা অক্সিলারিকে নেগেটিভ করে দেবো, মানে নেগেটিভ করে দেবো, অর্থাৎ শি ইজ, এটা যখন অক্সিলারি ইজটা যখন আগে চলে আসবে তখন এটা শুধু ইজ থাকবে না, এটা ইজেন্ট হয়ে যাবে। আর যদি বাক্যটা যদি নেগেটিভ থাকে
মানে মূল বাক্যটা যদি নেগেটিভ থাকে তখন আমরা ইন্টারোগেটিভ করার সময় সেটাকে হ্যাঁ বোধক করে দিব। তার মানে পরের সেন্টেন্সটা একটু সবাই দেখেন, শি ইজ নট আ বিউটিফুল গার্ল। এখানে সাবজেক্টের পরে ইজ নট, অর্থাৎ এই নট শব্দটাকে আমি আর ইন্টারোগেটিভে রাখবো না, এটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে কি দাঁড়াচ্ছে, শুধু অক্সিলারি ইজটা শুরুতে চলে এসছে, তারপরে ইজ, সাবজেক্ট শি, তারপর বাকি অংশ আ বিউটিফুল গার্ল। তাহলে ইজ শি আ বিউটিফুল গার্ল। তাহলে পার্থক্যটা কি বলেছি, অ্যাসার্টিভ কে ইন্টারপ্রেট করতে হলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখতে হবে হ্যাঁ বোধক নাকি না বোধকে আছে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা হ্যাঁ বোধকে থাকে তখন ইন্টারভিউ করার সময় আমরা না বোধক করে দিব। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি না বোধক থাকে তখন আমরা ইন্টারভিউ করার সময় আমরা হ্যাঁ বোধকে দিব। এবার এটা হচ্ছে একেবারে বেসিক স্ট্রাকচার, এটা আপনারা সবসময় মনে রাখবেন। এবার সেই অনুযায়ী এখানে কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করে দেই আমরা, কেন করে দেই সেটা এখন আশা করি বুঝতে পেরেছেন। যেমন 3 নম্বর সেন্টেন্সটা দেখেন, আই নেভার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, আমি কখনোই ঠান্ডা পানি পান করি না। এখানে যে নেভার কথাটা আছে এটা কিন্তু নেগেটিভ। যেহেতু এটা নেগেটিভ, তাহলে আমরা ইন্টারভিউ করার সময় বলেছিলাম নেগেটিভ ওয়ার্ড গুলোকে আমরা পজিটিভ বা অ্যাফার্মেটিভ করে দিব। কেমন, তাহলে আই নেভার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, এটা যেহেতু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্ন করলে ডু অথবা ডাজ দিয়ে করতে হয়। সাবজেক্ট যেহেতু এখানে আই, আই এর সাথে ডাস হয় না, ডু হয়, তাহলে ডু আই। এখন নেভারটাকে আমরা এভার করে দিলাম, কেন, একটু আগে যেটা বলেছিলাম যে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ আর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে। এই কারণে আমরা এটা, এই কারণে আমরা এটা নেভারটাকে আমরা এভার করে দিলাম। তাহলে ডু আই এভার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। এবার দেয়ার ওয়াজ নাথিং টু ডু, এটাতেও সেম কেস, অক্সিলারিটা আমরা শুরুতে নিয়ে আসলাম ওয়াজ দেয়ার, তারপরে নাথিং যেটা আছে এটা নেগেটিভ ওয়ার্ড, এটাকে আমরা অ্যাফার্মেটিভ করে দিলাম এনিথিং। ওকে, আবার পুরো লিস্ট আপনারা দেখে নেন, দেখে আপনাদের অবজারভেশনটা একটু আমাকে জানান। তাহলে দেয়ার ওয়াজ নাথিং টু ডু, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, পার্থক্যটা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমরা নিয়মানুযায়ী অক্সিলারিটা শুরুতে এনে প্রশ্ন করেছি এবং নাথিংটাকে আমরা এনিথিং করে দিয়েছি, মানে নেগেটিভটাকে অ্যাফার্মেটিভ করে দিয়েছি। তারপর এভরিবডি নোজ হিম, এখানেও সেম কেস, আমরা এভরিবডি নোজ হিমটা ছিল হাবোধক বাক্য, যখন আমরা প্রশ্ন করলাম তখন সেটা নেগেটিভ হয়ে গেল। তার মানে প্রত্যেকে তাকে চিনে, এটাকে ইন্টারগ্রেট করতে গিয়ে এটা দাঁড়াচ্ছে হু ডাজ নট নো হিম, মানে কে তাকে চিনে না। হ্যাঁ, কে তাকে চিনে না, এর মানে হলো তাকে প্রত্যেকে চিনে। তারপরে নোবডি বিলিভস লায়ার, এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভে দেওয়া আছে, মানে কেউই একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তো এর মানে হলো কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে। আমরা এইভাবে তাহলে বলতে পারি, হ্যাঁ, হু বিলিভস এ লায়ার, মানে মিথ্যাবাদীকে কে বিশ্বাস করে। এভাবে যদি আমি প্রশ্ন করি এর উত্তরে দাঁড়াচ্ছে কেউই বিশ্বাস করে না। সো হু বিলিভস এ লায়ার, এটা হাবোধক দিয়ে কেন প্রশ্ন করা হয়েছে, কারণ এটা মূল বাক্যটা ছিল না বোধক, অর্থাৎ নো বডি থাকার কারণে আমরা এটা নেগেটিভ হিসেবে আমরা এটাকে কাউন্ট করি, তাই এটার অ্যান্সারটা আমরা হাবোধক দিয়ে করলাম। ইফ ইউ সে আই উইল ডু ইট, এটা, এটাও সেম কেস, ওয়ন্ট আই ডু, এখানে মূল ক্লজ যেটা সেটা হচ্ছে আই উইল ডু ইট, এটাকে আমরা নেগেটিভ দিয়ে প্রশ্ন করলাম, ওয়ন্ট আই ডু ইট ইফ ইউ সে। তারপরে এখন আমরা চলে যাচ্ছি অ্যাসার্টিভ থেকে আবার ইম্পারেটিভ। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের মধ্যে মূল ব্যাপারটা হচ্ছে আমরা ইম্পারেটিভ বলতে বুঝি আদেশ নিষেধ উপদেশ অনুরোধ এই ধরনের সেন্টেন্স গুলো। তো যদি কোনো একটা সেন্টেন্সে সাধারণভাবে আদেশ করা লাগে তখন এটাতে আমাদের, আওয়াজ আসছে না, কি বলেন, হঠাৎ করে তো আওয়াজ, আচ্ছা এখন আসছে না, ওকে। আচ্ছা, তো যেটা বলছিলাম, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে আপনি অ্যাসার্টিভের ক্ষেত্রে তো আসলে কোনো আদেশ নিষেধ হয় না। সো এটা এমন ভাবে সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে যেন এটা আদেশ নিষেধ উপদেশ অনুরোধ, হ্যাঁ, এই ধরনের ভাবটা যেন প্রকাশ পায়। প্রথম সেন্টেন্সটা দেখি, যেমন ইউ শুড রিড দ্য বুক, তোমার বই পড়া উচিত। তো এটা কখন বলবো, যখন আমি কাউকে উপদেশ দিতে চাচ্ছি, অথবা যেমন আমি আমার প্রফেসরকে তো সাধারণত আমি বলতে যাব না যে ইউ শুড রিড দ্য বুক। সো এটা আহ, এটা এটা বুঝে অ্যান্সার করতে হবে। তো স্টুডেন্টদের ক্ষেত্রে বা জুনিয়রদের ক্ষেত্রে যখন আমরা বলি তখন আমরা সাধারণত এটা উপদেশ অর্থে বলি। সো এখানে আমরা রিড দ্য বুক সরাসরি বলতে পারি এটা। অথবা যদি আমার, হ্যাঁ, কখনো যদি এমন সিচুয়েশন দাঁড়ায় যে রেসপেক্টেবল কাউকে বললাম অথবা রিকোয়েস্ট করে কাউকে বললাম, তখন সেখানে আমরা প্লিজ ব্যবহার করতে পারি। আর সবচেয়ে বড় কথা একটা বিষয় সবাই মনে রাখবেন, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স মানেই
সেন্টেন্সটা শুরু হবে ভার্ব দিয়ে। এই কথাটা সবাই একেবারে মানে 100% এটা কনফার্ম হয়ে এটা আপনারা মানে মাইন্ডে সেট করে নেন। কারণ এই বেসিক জিনিসটা যদি না জানেন বা এটা মনে রাখতে না পারেন, তাহলে আপনার ইম্পারেটিভ সেন্টেন্সটা জীবনে আপনার ঠিক হবে না। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হলো এটা শুরু হয় না, এটা ভার্ব দিয়ে শুরু হয়। সাবজেক্ট দিয়ে শুরু হবে অন্যান্য যে কোনো সেন্টেন্স, কিন্তু ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু দ্য ওয়ার্ক, গো দিয়ার, টক টু মি, হ্যাঁ, অ্যান্সার মাই কোয়েশ্চেন, এই ধরনের প্রত্যেকটা বাক্য এগুলো হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে। So, verb দিয়ে যে বাক্যটা শুরু হবে সেই বাক্যটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। যখনই আপনাকে অ্যাসার্টিভ থেকে বলা হবে যে অ্যাসার্টিভ থেকে কি করেন, ইম্পারেটিভ করেন, তখন আপনাকে এই কাজটা আপনাকে মেনটেন করতে হবে। অর্থাৎ আপনাকে এখানে প্রত্যেকটা ভার্বের এই ফাংশনটা মাথায় রাখতে হবে যে আপনি যখনই ইম্পারেটিভ করতে যাচ্ছেন, আনসার মার্ক করতে যাচ্ছেন, তখন সেটা যেন অবশ্যই ভাব দিয়ে শুরু হয়েছে, এই জিনিসটা যেন আপনি অবশ্যই খেয়াল করেন। এটা খেয়াল রাখাটা খুবই জরুরি। আচ্ছা, তারপরে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইউ শুড নেভার হেট দ্য পুয়ার। এটাও একটু আমরা একবার দেখে নেই। এখানে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে নেভার ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স নেভার দিয়ে শুরু করা যায়, কিন্তু এর আগেরটাতে দেখা যায় ইউ শুড নট রান ইন দ্য সান। হ্যাঁ, রোদে দৌড়াদৌড়ি করা উচিত নয় তোমার। এখানে আমরা ডু নট রান এটা কেন ব্যবহার করলাম? তো অনেকে ভুলে শুড নট রান যদি দিয়ে দেয়, হ্যাঁ, বা দেওয়ার সম্ভাবনা আছে কিনা। তো একটা বিষয় মনে রাখতে হবে, কোন একটা ইম্পারেটিভ সেন্টেন্স যদি আপনি ভার্ব দিয়ে শুরু করছেন ঠিক আছে, কিন্তু আপনি এটাকে যদি নেগেটিভ করতে চান, মানে আমি, তুমি ওখানে যাও, ওইটা করো, হ্যাঁ, আমার সাথে কথা বলো, বই পড়ো, এগুলো সবগুলো হচ্ছে হাঁ বোধক কথা, মানে আপনি জাস্ট করতে বলতেছেন। কিন্তু যদি না করতে বলেন তখন আপনি কি বলবেন? তখন যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে না করলে, নিষেধ করলে, তখন সেটা সাধারণত ডু নট দিয়ে স্টার্ট হয়, অথবা সেটা সাধারণত যদি কখনোই না করতে বলা হয় তখন নেভার দিয়ে শুরু হয়। আর যদি রিকোয়েস্ট করা হয় তখন অনেক সময় আমরা প্লিজ দিয়ে শুরু করি। তো এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের কমন বৈশিষ্ট্য, এগুলো মাথায় রাখতে হবে। ইউ শুড নট রান যখন বলবে, তখন শুড নট রান ইন দ্য সান এভাবে আপনি বলতে পারেন না, আপনাকে বলতে হবে ডু নট রান। ইউ শুড নেভার হেট দ্য পুয়ার, নেভার হেট দ্য পুয়ার। আই মাস্ট গো নাও। আচ্ছা, এটা আবার লেট মি গো নাও, এটা এরকম কেন হলো? এটা হচ্ছে আই মাস্ট গো নাও মানে হচ্ছে আমাকে অবশ্যই এখন যেতে হবে। তো এখন আমি আমার নিজের কথা বলতেছি, তো আমাকে যেতে হবে, তার মানে আমাকে এখন যেতে দাও। তো আমি যখন কাউকে রিকোয়েস্ট করে বলবো, অথবা রিকোয়েস্ট না করলে আমি একটু জোর দিয়ে বলবো, তখন আমরা বলতে পারি লেট মি গো নাও। ঠিক আছে? তো এই লেট মি মানে হচ্ছে আমাকে করতে দাও। আর কোন একটা সেন্টেন্স এরকম কাউকে, নিজেকে অথবা অন্য কাউকে কিছু করতে বললে বা করতে অনুমতি দিলে, করতে দেওয়া হলে, তখন সেটা সাধারণত আমরা লেট দিয়ে ব্যবহার করি। সো এখানে লেটের ব্যবহারটা হয়েছে, সো লেট মি গো নাও, অথবা লেট হিম নট টেল এ লাই, পরের সেন্টেন্সে আমরা যেটা দেখতে পাচ্ছি। অনেক সময় রিকোয়েস্ট শব্দটা সরাসরি রিকোয়েস্ট না বলে অ্যাসার্টিভ সেন্টেন্সেও কিন্তু রিকোয়েস্ট কতটা প্রকাশ করা যায়। তখন কি বলতে হয়? তখন আমরা রিকোয়েস্ট শব্দটা আলাদা করে বলে দিই। যেমন এখানে লাস্ট সেন্টেন্সে দেখা যাচ্ছে আই রিকোয়েস্ট ইউ টু ডু ইট। আমি তোমাকে অনুরোধ করছি টু ডু ইট, এটা করার জন্য, মানে কোনো একটা কাজ করার জন্য। এখানে রিকোয়েস্ট শব্দটা সরাসরি চলে আসাতে এই বাক্যটা যদিও সাবজেক্ট প্লাস ভার্ব হিসেবে আসছে, তার মানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু অর্থটা কিন্তু কিসের দিচ্ছে? অনুরোধের দিচ্ছে। সো এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা প্লিজ বা কাইন্ডলি দিয়ে প্রকাশ করব, কারণ রিকোয়েস্ট বোঝাতে আমরা শব্দ যেগুলো ব্যবহার করি ইম্পারেটিভ সেন্টেন্সে, সেগুলো হচ্ছে প্লিজ এবং কাইন্ডলি। এখানে আমরা বলতে পারি প্লিজ ডু ইট, অথবা কাইন্ডলি ডু ইট, অথবা ডু ইট কাইন্ডলি। ঠিক আছে? আর লেট দ্বারা কি অনুরোধ বোঝায় কিনা? হ্যাঁ, লেট দ্বারা অনুরোধ বোঝাতে পারে, অথবা পারমিশনও বোঝাতে পারে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ইম্পারেটিভের বেসিক ফাংশন। এবার এক্সক্লেমেটরিতে চলে যাব, যেহেতু আপনাদের 9টায় লাইভ ক্লাস। সো রিডজি ক্যারিয়ারের 9টা লাইভ ক্লাসটা করার সুবিধার্থে আমি চেষ্টা করব 8-10 মিনিটে শেষ করে দিতে। এক্সক্লেমেটরির মূল এক্সপ্রেশনটাই আপনারা সবাই আমার মনে হয় জানেন, এটা ছোটবেলায় পড়ছেন। যে বাক্যের মধ্যে বিস্ময়, আবেগ, হঠাৎ মানে চমকে যাওয়ার মতো কোনো কিছু থাকে, অনুভূতি থাকে, হ্যাঁ, বিস্ময় থাকে, তখন আমরা সেটাকে এক্সক্লেমেটরি বলি। এবং এটা সাধারণত আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখতে কিরকম হয়, আমরা সাধারণত হোয়াট এবং হাউ দিয়ে শুরু করি। তো হোয়াট হাউ থাকা মানে প্রশ্ন করা নয়, বরং এগুলো বিস্ময় প্রকাশ করার জন্য আমরা হোয়াট হাউ ব্যবহার করি প্রায় সময়। একটা উদাহরণ যদি আপনাদেরকে বলি, তখন আমরা কমন একটা উদাহরণ বলি, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কত সুন্দর পাখি এটি, অথবা হোয়াট এ ফ্যান্টাস্টিক মুভি দিস ইজ, এটা কতটা দারুণ একটা মুভি। সো এই ধরনের সেন্টেন্স আমরা হোয়াট দিয়ে ব্যবহার করার সময় হাউ দিয়েও করা হয়। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, কতটা সুন্দর পাখি।
হ্যাঁ, পাখিটা কতই সুন্দর, এই এই কথাটা বোঝার জন্য আমরা হোয়াট এবং হাউ ব্যবহার করি। আচ্ছা, হোয়াট কখন আর হাউ কখন একটা প্রশ্ন এসেছে, এটার উত্তর হচ্ছে, মনে রাখবেন যদি আর্টিকেল এ এন থাকে তখন সাধারণত হোয়াট হয়, আর যদি আর্টিকেল না থাকে তখন সাধারণত হাউ হয়। যেমন আপনি একটা পাখি সুন্দর বোঝাতে আপনি দুইভাবে বলতে পারেন। হ্যাঁ, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এখানে হাউ প্লাস অ্যাডজেক্টিভ হয়েছে হাউ বিউটিফুল, তারপর দ্য বার্ড ইজ। আর হোয়াট দিয়ে যদি ব্যবহার করেন তাহলে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। আমি যদি এটা আপনাদেরকে লিখে দেখাই তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে এরকম, এই যে আপনি যদি হাউ দিয়ে ব্যবহার করেন তাহলে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। আর যদি আমি যদি এটা হোয়াট দিয়ে ব্যবহার করি তাহলে হোয়াট, এবার এটা সেম জিনিসটা আমি ধরেন লিখে দিলাম কেমন, হোয়াট এ বিউটিফুল বার্ড, হোয়াট এ বিউটিফুল বার্ড। এই ক্ষেত্রে একটা সাবজেক্ট এক্সট্রা আনতে হবে ইট, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। ওকে, সো দিস ইজ হাউ উই হ্যাভ টু ডু ইট। যদি আপনারা একটু সচেতন থাকেন, আই হোপ এটাতে কেউ ভুল করবেন না, কারণ এটা এতটা কঠিন কোনো বিষয় না, এটা সহজেই সবাই মনে রাখতে পারবেন। এই হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ এটাও যেমন এক্সক্লেমেটরি, আর হোয়াট বিউটিফুল বার্ড ইট ইজ এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো দুটো সেন্টেন্সেই আপনারা প্রপারলি মনে রাখতে পারেন এই সিস্টেমে, হাউ প্লাস অ্যাডজেক্টিভ আর হোয়াট প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। মানে হাউ এর পরে অ্যাডজেক্টিভ থাকবে, এরপর আবার সাবজেক্ট প্লাস ভার্ব। আর হোয়াট এর ক্ষেত্রে হোয়াট এর পরে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা পুরোটাই থাকতে হবে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব হচ্ছে ইট ইজ। আমি মার্ক করে দিচ্ছি কালারটা। যেমন এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড ইজ, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, তারপরে আমরা এখন যাব চেঞ্জের প্যাটার্ন গুলাতে। একটা হচ্ছে আই উইশ আই ওয়্যার আ বার্ড। মনে রাখবেন আই উইশ জাতীয় সেন্টেন্স গুলো থাকা মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যদি আপনারা এক্সক্লেমেটরিতে নিয়ে যান তখন এটা আই উইশটাকে শুধু ইফ করে দিবেন, আর কোনো চেঞ্জ করার দরকার নাই। ইফ আই ওয়্যার আ বার্ড, ঠিক আছে, এটাও একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। মনে রাখবেন আই উইশ থাকলে ইফ, এটা একদম মুখস্থ মনে রাখতে পারেন, আই উইশ থাকলে ইফ হয়, এটা মুখস্থ। ওকে, অথবা আরো একটা উপায় আছে পরেরটাতে দেখতে পাচ্ছি, আই উইশ আই হ্যাড বিন এ ম্যাজিশিয়ান। এটা হচ্ছে হ্যাড আই বিন এ ম্যাজিশিয়ান। এটা কিরকম, এটা হচ্ছে অনেক সময় আহ আই উইশ এর পরিবর্তে ইফ না দিয়ে এরকম পরবর্তীতে হ্যাড থাকে অথবা ওয়্যার থাকে, সেটা অনেক সময় সরাসরি অ্যান্সার করা হয়। সো যদি এভাবে অ্যান্সার করা হয় সেটাকে আসলে ভুল বলা যায় না। এই জন্য এটা আই উইশটাকে বাদ দিয়ে এখানে হ্যাড, এরপরে যে হ্যাডটা আছে ওইটা সরাসরি নিয়ে আসা হয়েছে, হ্যাড আই বিন আম ম্যাজিশিয়ান, এভাবেও চাইলে লেখা যায়। আরো একটা উপায় আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে, আই উইশ থাকলে উড দ্যাট বসানো। এটাও অ্যাবসলিউটলি কারেক্ট, তবে একটা বিষয় মাথায় রাখবেন, আই উইশ এর পরে যদি আই কুড, একটা কুড আছে না, এই কুড শব্দটা মনে রাখবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই উইশ এর পরে যদি কুড থাকে তখন আপনারা এই আই উইশ এর পরিবর্তে উড দ্যাটটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ যদি উড দ্যাট থাকে তখন আপনারা সেটা কুড দিয়ে ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে যদি আই উইশ এর পরে কুড না এসে যদি ওয়্যার থাকে, ওয়্যার এর সাথে উড দ্যাট ব্যবহার সাধারণত করা হয় না। তাই এটা একটু আপনারা কেয়ারফুল থাকবেন, যখনই কুড থাকবে সেটাকে আপনারা উড দ্যাট দিয়ে ব্যবহার করতে পারেন। এবার আসেন ইউ আর এ গ্রেটফুল, তুমি বড় বোকা। তো বড় বোকা মানে কি, তুমি আসলে অনেক বড়, অর্থাৎ অর্থাৎ এটা একটা এক্সপ্রেশন দিচ্ছে মানে অনেক বেশি, তাই না? সো এই ধরনের এক্সেসিভ বোঝালে এক্সক্লেমেটরি আমরা ইউজ করি। এখানে আমরা হোয়াট এ ফুল ইউ আর এটা ইউজ করতে পারি। এখানে আমরা কোনো অ্যাডজেক্টিভ ইউজ করতে পারছি না, কেন? কারণ এখানে ভেরি বোঝাতে একটা ওয়ার্ড আছে গ্রেট, আর আলাদা কোনো কি নাই, অ্যাডজেক্টিভ আসে নাই। এই গ্রেটটা এখানে ভেরি অর্থ দিচ্ছে, সুতরাং ভেরি টাইপের যে ওয়ার্ড গুলো এগুলো তো আমরা এক্সক্লেমেটরিতে রাখি না। তাই এখানে গ্রেট শব্দটা বাদ দিয়ে শুধু হোয়াট এ ফুল ইউ আর এভাবে লেখা হচ্ছে। কিন্তু দেখেন নিচের সেন্টেন্সটাতে দ্য বার্ড ইজ ভেরি নাইস, ওখানে ভেরিটা দেওয়া আছে। তো যে কারণে আমি এই ভেরিটাকে একটু আগে বলেছি ভেরিটা বাদ দিতে হবে, ভেরির পর অন্য কোনো অ্যাডজেক্টিভ থাকলে সেটা আমি ইউজ করবো। তো এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে সেটা হচ্ছে নাইস, তাহলে এটা হয়ে যাবে হাউ নাইস। এই ভেরি নাইসটা হয়ে যাবে হাউ নাইস। তাহলে হাউ নাইস দ্য বার্ড ইজ, এটা হবে হাউ নাইস। আর সাবজেক্ট ভার্ব হচ্ছে এখানে দ্য বার্ড ইজ। এবারে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আই হ্যাভ ওয়ান দ্য গেম, এই সেন্টেন্সটাতে আমরা চেঞ্জ করে করব হারা। ইট ইজ দ্য ম্যাটার অফ জয় মানে যে কোনো আনন্দধ্বনির সহজাত এক্সপ্রেশন হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে হারা।
HURRAH, এই হারাটা এখানে রাখতে হবে, তারপর আই হ্যাভ ওয়ান দ্য গেম। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট হতে পারে, অথবা এটা ইট ইজ এ ম্যাটার অফ এক্সট্রিম প্লেজার হতে পারে, এই ধরনের যেগুলো মানে পজিটিভ অর্থ আর কি। হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে হারা ব্যবহার করতে পারি। আর দুঃখ বোঝালে আমরা অ্যালাস ব্যবহার করি। আর কোনো লজ্জা, হ্যাঁ মানে আমরা যখন কাউকে ছি ছি করি আর কি, এই ধরনের হ্যাঁ লজ্জাজনক কিছু হলে তখন এই ফাই ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। আর বিস্ময় বোঝালে আমরা ওয়াও ইউজ করতে পারি। তো এখানে কি ইউজ করতেছে এটার উপর ডিপেন্ড করবে। ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার বললে ওয়াও, ইট ইজ এ ম্যাটার অফ শেম বললে ফাই, ম্যাটার অফ সরো বললে অ্যালাস, ম্যাটার অফ জয় বললে হারা। ঠিক আছে, এই অনুযায়ী আমরা এগুলো অ্যান্সার করব। সো আমরা এখানে বেশ কিছু প্র্যাকটিস দেখতে পাচ্ছি, আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনারা যদি চান এগুলো প্র্যাকটিস করতে তাহলে আমি এগুলো এখনই আপনাদেরকে কপি করে দিয়ে দিতে পারি আমার এই ফাইল থেকে, আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আপনারা আপনারা কি প্র্যাকটিস করতে চান কিনা তো আমি জানি না। যদি প্র্যাকটিস করতে চান তাহলে আমি এগুলো এখন কপি করে আপনাদের দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আপনারা প্র্যাকটিস করে আমাকে দেখাতে পারেন। আপনাদের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। আর 9টায় যেহেতু লাইভ, সবাই লাইভে যুক্ত হবেন। সো ভালো থাকুন সবাই। ক্লাসটা তাহলে এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।